আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু কাইফা হালুকা আলহামদুলিল্লাহ। ওপেন কোর্স ফিজিক্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ক্লাসে। আমরা দেখতে দেখতে যাই দিন শেষে 19টা দিন পেরিয়েছি। আজকে আমাদের ওপেন কোর্স ফিজিক্সের খুব সম্ভবত 20তম দিন, অর্থাৎ আমরা 20টা লেকচার নিয়েছি ওপেন কোর্স ফিজিক্সে, এবং এর মধ্য দিয়ে আমরা ভেক্টর শেষ করছি, গতিবিদ্যা শেষ করছি, নিউটনিয়ান বলবিদ্যা শেষ করছি। আজকে কাজ শক্তি ক্ষমতা শেষ করব। বলতে গেলে ফার্স্ট পেপারের 50% আমরা শেষ করে ফেলছি। এরপর সেকেন্ড পেপার আমরা দুইটা চ্যাপ্টার শেষ করেছি, তাপগতিবিদ্যা আর হচ্ছে চলতরি। সো আজকে আমাদের ওপেন কোর্স ফিজিক্স এই কোর্সে আমরা দেখব কাজ শক্তি ক্ষমতা থেকে কিছু জনপ্রিয় সিকিউ এমসিকিউ যেসব প্রশ্ন, সিকিউ এমসিকিউ এবং রিটেন যেসব প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসেছে, এডমিশনে এসেছে। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, এবং যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবে। সাথে তোমাদের সাথে যে সকল ফ্রেন্ড ক্লাস করে তাদেরকে মেনশন দিয়ে দাও। খুব দ্রুত তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ আজকে এই শিট থেকে তোমাদেরকে মোটামুটি ফেমাস কিছু সিকিউ এমসিকিউ এবং এডমিশনের কোয়েশ্চেন সলভ করাবো কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টার থেকে। সো ক্লাস শুরুর আগে খুব দ্রুত শেয়ার বাটনে হাত রাখো, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। সবচেয়ে বেশি মেনশন করতে হবে, বেশি মেনশন করো। তোমার মেনশন পেয়ে তোমার ফ্রেন্ড যেন ক্লাসে চলে আসে, আর ক্লাসে চলে আসলেই ডেফিনেটলি সে লাভবান হবে, জিতে যাবে। ওকে, ভেসে যাও প্রেমে, এদেশের বুকে ফিজিক্স আসুক নেমে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ওপেন কোর্স ফিজিক্স। আজকে 20তম দিন, কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেক বেশি মেনশন করতে থাকো কমেন্ট বক্সে, তোমাদের মেনশন পেয়ে যেন তোমাদের ফ্রেন্ডরা চলে আসে। ওকে, ওপেন কোর্স ফিজিক্সে আমরা চেষ্টা করি পুরো একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পার্টগুলো পড়ানোর, যাতে করে তোমরা পরীক্ষায় একটা ভালো ফিনিশিং দিতে পারো। সো আজকে সেই ধারাবাহিকতায় কাজ শক্তি ক্ষমতা থেকে হট কিছু সিকিউ করব, হট কিছু এমসিকিউ করব, এবং হট কিছু এডমিশনের রিটেন প্রশ্ন আমরা সলভ করব ইনশাল্লাহ। সো আমি আবার বলছি, কাজ শক্তি ক্ষমতা ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টার থেকে বিগত বছর আসা কিছু হট সিকিউ এমসিকিউ এবং এডমিশনের প্রশ্ন আমরা সলভ করব ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট, কারণ আজকের ক্লাস যদি কোনো একটা স্টুডেন্ট করে তাহলে সে এমন কিছু প্রশ্ন সলভ করতে পারবে আজকে, যে প্রশ্নগুলোর মধ্য দিয়ে তার ফিজিক্সে সলভ করার স্কিলটা বেড়ে যাবে, এবং এই প্রশ্ন সলভ করার মধ্য দিয়ে কনফিডেন্স বাড়বে, পরীক্ষার হলে সে ভালো করবে। আর কথাই নেই, যদি এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার হলে কমন আসে তাহলে তো ছক্কা। সো আমরা চাই তোমাদের ফ্রেন্ডরা লাভবান হোক, তোমরাও লাভবান হও। তোমরা এখনও যারা কমেন্ট বক্সে মেনশন করো নাই, খুব দ্রুত মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, খুব দ্রুত। ওকে, শুরু করে দিই, বিসমিল্লাহ। সো আমরা আজকে খুবই ফেমাস কিছু অঙ্ক করব। আমি লিখে নিয়ে এসেছি খুবই ফেমাস কিছু অঙ্ক, চমৎকার কিছু অঙ্ক। ফার্স্ট অফ অল, ইটের স্তূপ তৈরিতে কৃত কাজ। প্রথমে আমরা কাজ থেকে করব, একদম ম্যাথ 1 ফার্স্ট যে ম্যাথটা করব, সবাই ভালো করে খেয়াল করো। এই ম্যাথের যে কনসেপ্টটা বা যে টাইপ, সেটা হচ্ছে ইটের স্তূপ তৈরি। আচ্ছা, ঠিক আছে। এবং দিনাজপুর বোর্ডেও এই ধরনের একটা ম্যাথ এসেছে। আচ্ছা, একটি ইট দেওয়া আছে যেটা ওজন হচ্ছে 1 কেজি, এবং যেটার প্রত্যেকটা সাইড হচ্ছে, প্রত্যেকটা বাহু, এটা তো একটা ঘনকাকৃতির ইটের প্রত্যেকটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার করে। তাহলে আমার এই ইটের ভর হচ্ছে 1 কেজি, এবং ঘনকাকৃতির ইটের প্রত্যেকটা সাইড দেওয়া আছে, ঘনকাকৃতির ইটের প্রতিবাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার করে। এটা হচ্ছে ইট সম্পর্কে ইনফরমেশন। এই ধরনের 5টি ইট আছে। কয়টি ইট? 1টি ইট, 2টি ইট, 3টি ইট, 4টি ইট, 5টি ইট। এভাবে করে 5টা সেম ধরনের ইট আছে, যদি আমি সেমভাবে আঁকতে পারিনি। সো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সো কয়টা ইট আছে? এভাবে 5টি ইট আছে। এখন আমাকে বলেছে একটি ইটের উপর আরেকটি ইট বসিয়ে, 5টি ইট বসিয়ে একটি স্তূপ তৈরি করব। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইটের স্তূপ। কয়টা মিলে ইটের স্তূপটা গঠিত হয়েছে? 5টি ইট মিলে। সো 5টি ইট মিলে আমরা একটি স্তূপ তৈরি করেছি। এখন আমাকে প্রশ্ন করেছে, 5টি ইট মিলে যে একটা স্তূপ তুমি তৈরি করেছো, এই স্তূপ তৈরি করতে তোমাকে একটা কাজ করতে হয়েছে। এখন তোমাকে বলতে হবে এই কৃত কাজের মানটা কত। সো কৃত কাজের মানটা তোমাকে প্রশ্ন করেছে। সো আমি আবার বলছি, 1 কেজি ভরের
ঘনকাকৃতির প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার করে ঘনকাকৃতির ইট একটির উপর একটি এরকম করে 5টি ইট বসিয়ে একটা স্তূপ তৈরি করেছি। কৃতকাজের মানটা বের করতে হবে। আই অ্যাগেন রিপিট, একটি ইটের উপর আরেকটি ইট, একটি ইটের উপর আরেকটি ইট বসিয়ে 5টা ইট নিয়ে একটা স্তূপ তৈরি করেছি। 5টা ইট নিয়ে একটা স্তূপ তৈরি করেছি। বলতে হবে কৃতকাজের মানটা কত। এখন ইট সম্পর্কে দুটো ইনফরমেশন আছে, একটি হচ্ছে ইটের ভর আর একটি ইটের প্রত্যেকটা বাহুর কি দৈর্ঘ্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব দ্রুত যে কাজটা করবে সেই কাজটি হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকবে, বিকজ দিস ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কারণ আজকে আমরা কাজ শক্তি ক্ষমতার খুবই ফেমাস কিছু প্রশ্ন সলভ করব। হতে পারে এই প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসতে পারে, হতে পারে তোমার কনফিডেন্সকে এগুলো অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তাহলে অবশ্যই দেরি না করে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, মেনশন করে দাও। ওকে, মেনশন করে দাও। ঠিক আছে, এখনও অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই এবং এই ক্লাসগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করো নাই। খুব দ্রুত তোমরা একটু শেয়ার করে ফেলো, খুব দ্রুত একটু শেয়ার করে ফেলো, খুব দ্রুত একটু শেয়ার করে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, খুব দ্রুত একটু শেয়ার করতে থাকো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুব দ্রুত একটু শেয়ার করতে থাকো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে কিভাবে করে আমরা ইটের স্তূপ তৈরি করতে পারি, আমাদেরকে আগে কনসেপ্টটা শিখতে হবে বা ফর্মুলাটা শিখতে হবে। ইটের স্তূপ তৈরির ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে ইটের স্তূপ তৈরি করতে পারি দেখো। ওকে, আমরা একটু দেখব। তো ফর্মুলাটা হচ্ছে, আমরা কিন্তু ফর্মুলার প্রমাণটা আমাদের এখানে দিচ্ছি না, আমরা জাস্ট ফর্মুলাটা লিখছি। সো ফর্মুলাটা সবাই লিখে রাখো, ফর্মুলা কি মূলা, ফর্মুলা লিখে রাখো। ডাব্লিউ ইটের স্তূপ তৈরি করতে কৃতকাজ, ডাব্লিউ ইটের স্তূপ লিখে রাখো, ডাব্লিউ ইটের স্তূপ। তাহলে ইটের স্তূপ করতে ডাব্লিউটা হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2 m, এরপর হচ্ছে একটি ইট GH। আচ্ছা, তো পাশে আবার এটা লিখে রাখবে যে এখানে m হচ্ছে একটি ইটের ভর, আর h হচ্ছে একটি ইটের উচ্চতা, সো আমরা পুরো উচ্চতা নিব না, একটি ইটের উচ্চতা নিব, একটি ইটের ভর নিব, আর তার সাথে n × n-1/2 গুণ করে দিব। n কি, n হচ্ছে ইট সংখ্যা, ওকে। সো দেখো তো কত আসে। তাহলে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি ইটের স্তূপ তৈরিতে কৃতকাজের ফর্মুলা হচ্ছে n × n-1/2 mgh। ডেফিনেটলি এই সূত্রের প্রমাণটা আছে, আমরা আমাদের সময় স্বল্পতার জন্য এই কোর্সের প্রমাণটা দিচ্ছি না, ঠিক আছে, প্রমাণটা আছে অবশ্যই। তাহলে ইটের স্তূপ তৈরির কাজটা কি, n × n-1/2 mgh। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলবে যে এখানে n এর মান কত, n-1 এর মান, n এর মান কত, m এর মান কত, h এর মান কত। ভাইয়া 5টা ইট বলেছে, যতটা ইট ওটা হবে n এর মান। সো n এর মান হবে 5, তাহলে 5 - 1 ডিভাইডেড বাই 2। m এর মান, একটি ইটের ভর দেওয়া আছে, একটি ইটের ভর 1 কেজি, m এর মান 1, g এর মান 9.8। একটি ইটের হাইট হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ আমাকে বলে দিয়েছে ঘনকাকৃতির ইটের প্রত্যেকটা বাহু 5 সেন্টিমিটার করে, তাহলে হাইটও হবে 5 সেন্টিমিটার। তাকে মিটারে প্রকাশ করার জন্য tan−2 দিয়েছি। সো আমার যেটা আসবে ওইটাই হচ্ছে কৃতকাজ। সো আমি আবার বলছি, একটি ইটের উপর আরেকটি ইট বসিয়ে ইটের স্তূপ তৈরি করার জন্য, একটি ইটের উপর আরেকটি ইট বসিয়ে ইটের স্তূপ তৈরি করার জন্য, একটি ইটের উপর আরেকটি ইট বসিয়ে ইটের স্তূপ তৈরি করার জন্য কৃতকাজের ফর্মুলা, ইটের স্তূপ তৈরির কাজের ফর্মুলা n × n-1/2 n × n-1/2 n × n-1/2 mgh। ওকে, আচ্ছা, তো n কি, n হচ্ছে ইটের সংখ্যা, m হচ্ছে একটি ইটের ভর, নট সব ইটের ভর, একটি ইটের ভর, h হচ্ছে পুরো স্তূপের উচ্চতা না, একটি ইটের উচ্চতা। সো একটি ইটের উচ্চতা, একটি ইটের ভর, n × n-1/2 গুণ করো, যেটা আসবে সেটা ইটের স্তূপ তৈরিতে কৃতকাজ। ওকে, পারা যাবে। আমি মুছে দিচ্ছি, খুব দ্রুত তুলে নাও, খুব দ্রুত তুলে নাও। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, কাজ শক্তি ক্ষমতা থেকে খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা দেখব। নাম্বার 2, 2 নাম্বার ম্যাথ। সো দেখো 2 নাম্বার ম্যাথ, দেখো 2 নাম্বার ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সবাই ভালো করে খেয়াল করো আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। বলতেছে পোলার ভর বাপের ভরের অর্ধেক, ফুয়ার ভর বাপর ভরের অর্ধেক, পোলার ভর বাপের ভরের অর্ধেক। তাহলে কি বলছে, পুত্রের ভর পিতার ভরের
অর্ধেক। তাহলে স্বাভাবিকভাবে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক হইল, তার মানে পিতা হচ্ছে একটু পেটু টাইপসের, একটু মোটা টাইপসের, পোলা একটু চিকনা টাইপসের, এরকম আর কি। তাহলে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। কিন্তু পুত্রের ভর অর্ধেক হলে কি হবে? পিতার ভর তো বেশি, পিতার ভর বেশি হয়, পিতা বড় হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, পিতার ভর বেশি, পিতা দৌড়াইতে পারে না, বেশি দৌড়াইতে পারে না। কিন্তু পুত্র পোলা, পোলা তো তিরিন বিরিন, পোলা তো পোলাই, পোলা কিন্তু বেশি দৌড়ায়। তো বেশি দৌড়ানো মানে গতিশক্তি বেশি। তাহলে আবার বলছে কি? আবার বলছে পুত্রের গতিশক্তি, পুত্রের গতিশক্তি পিতার দ্বিগুণ। তাহলে পুত্রের গতিশক্তি পিতার গতিশক্তির দ্বিগুণ, কিন্তু আবার পুত্রের গতিশক্তি বেশি, দ্বিগুণ। তারপর কি বলছে? তারপর বলছে যদি পিতা 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে দৌড়ায়, তাহলে পুত্রের সমান হয়, পুত্রের সমান হয়। উভয়ের বেগ নির্ণয় করো। মনে পড়ে গেল সেই ছোটবেলার পিতা পুত্রের অঙ্কের কথা। সে ছোটবেলায় আমরা পিতা পুত্রের অঙ্কগুলো করতাম, মনে পড়ে গেল সেই কথা। পাটিগণিতে পুত্রের বয়স পিতার বয়সের এত, পুত্রের বয়স পিতার বয়সের এত, মনে পড়ে গেল সেই দিন। হারিয়ে যদি যাই ওই দিনে, মনে পড়ে গেল, মনে পড়ে গেল আমার সেই দিনের কথা। এক সময় পুত্র ছিলাম, আজকে পিতা হওয়ার সময় এসেছে। মনে পড়ে গেল পুত্রের ছেলেবেলা, হারিয়ে ফেললাম সে ছেলেবেলা, স্কুল পালানো ছেলেবেলা হারিয়ে ফেললাম, কলেজ বান দেওয়া ছেলেবেলা হারিয়ে ফেললাম। কোথায় পাবো? আই উইশ আই ওয়ার এ চাইল্ড। আমি যদি আবার ছোট হতে পারতাম। কষ্ট লাগে। এখন ঈদের সালামি দিতে হয়, একসময় ঈদের সালামি পেতাম, এখন ঈদের সালামি দিতে হয়, এখন কেউ সালামি দেয় না, কষ্ট লাগে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করি। পড়ছি তোমাদের সবার কমেন্ট পড়ছি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিভাবে করব দেখো। পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। তাহলে প্রশ্ন মতে জাহাপনা প্রশ্ন মতে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। আমরা এখন করব কি, এম ফাদার ইজ ইকুয়াল টু, তাহলে এম সানের অর্ধেক না, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? তাহলে আমরা লিখব এম ফাদার আর এখানে 2 এম সান লিখব। অর্থাৎ পুত্রের ভর এম সানকে যদি দ্বিগুণ করি এম ফাদার পাবো। পুত্রের ভরের দ্বিগুণ করলে ফাদারের ভর পাবো, পুত্রের ভরকে দ্বিগুণ করলে ফাদারের ভর পাবো। ওকে, এটা হচ্ছে প্রশ্ন মতো একটা রিলেশন আমরা পেয়েছি। অ্যান্ড অ্যানাদার রিলেশন হচ্ছে পুত্রের গতিশক্তি পিতার গতিশক্তির দ্বিগুণ। তাহলে দ্বিতীয় রিলেশনটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কে ই মানে কাইনেটিক এনার্জি অফ ফাদারের কাইনেটিক এনার্জি হচ্ছে সানের কত? ফাদারের কাইনেটিক এনার্জি হবে পুত্রের অর্ধেক, তার মানে হাফ অফ সানের অর্ধেক। তাহলে দেখো পিতার গতিশক্তি হবে পুত্রের গতিশক্তির অর্ধেক। তাহলে পুত্রের গতিশক্তি যেহেতু পিতার দ্বিগুণ, পুত্রেরটা দ্বিগুণ, তাহলে অর্ধেক হবে। অথবা আমরা চাইলে এভাবেও লিখতে পারি, যে পুত্রের গতিশক্তি হবে পিতার দ্বিগুণ, তার মানে পিতাকে দ্বিগুণ করলে, পিতার গতিশক্তিকে দ্বিগুণ করলে এটা পাওয়া যাবে। অথবা এই পাশে অর্ধেক দিতে পারো। সেটা হচ্ছে আমার 2 নাম্বার রিলেশন। এখন আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে mv স্কয়ার। তাহলে 2 ইন্টু, আমরা জানি গতিশক্তি সমান হচ্ছে হাফ mv স্কয়ার। সো হাফ ইন্টু m ফাদার v ফাদার স্কয়ার ইজ ইকুয়াল টু, পুত্রের গতিশক্তি হবে কি? তাহলে পুত্রের গতিশক্তি হবে হাফ m সান v সান স্কয়ার। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে গতিশক্তি সমান লিখলাম হাফ mv স্কয়ার হাফ m সান v সান স্কয়ার। ঠিক আছে, এখান থেকে লিখেছি। সো আমরা লিখলাম 2 রয়ে গেল,
আর গতিশক্তি সমান লিখলাম হাফ এম ফাদার ভি ফাদার স্কোয়ার, আর এখানে লিখলাম হাফ এম সান ভি সান স্কোয়ার। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে সমস্যা নাই। এবার কি করব বাবা বলো? এবার হচ্ছে বাবা আমরা যেটা করব, তাহলে আমরা এখান থেকে রিলেশনটা বের করি। 2 আর হাফ চলে যাবে, আল্লাহর খাস রহমত 2 হাফ চলে গেল। এম ফাদার আছে, আমরা দুটাকে এম সানে কনভার্ট করব, তাহলে সুবিধা হয়। তাহলে আমরা যেটা করব, এম ফাদারের জায়গায় এম সান লিখব, তাহলে 2 এম সান লিখলাম এম ফাদারের জায়গায়, এরপর ভি ফাদার স্কোয়ার লিখেছি। আর ওই পারে কি আছে? হাফ এম সান ভি সান স্কোয়ার আছে। সো আমরা কী করেছি, ফার্স্টে 2 এবং হাফ চলে গেছে, তাহলে 2 হাফ চলে গেছে। এম ফাদারের জায়গায় আমরা 2 এম সান লিখেছি, এম ফাদারের জায়গায় 2 এম সান লিখেছি, এটা এম ফাদার ছিল, এম ফাদারের জায়গায় আমরা কি লিখেছি? 2 এম সান লিখেছি, তাহলে এম ফাদার জায়গায় 2 এম সান লিখেছি, বি ফাদার স্কোয়ার হাফ এম সান বি সান স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার উভয় পক্ষ থেকে আল্লাহর খাস রহমত নাজিল হবে, এম সানের উপর এম সান কাটা যাবে। সো এম সান যদি কাটা যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 বি ফাদার স্কোয়ার সমান বি সান স্কোয়ার। 2টাকে এই পাশে পাঠিয়ে দিলে 4 হয়, 2কে এই পাশে পাঠিয়ে দিলে 4 হয়। সো 4 বি ফাদার স্কোয়ার সমান ভি সান স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রিলেশন। 3 নাম্বার আমরা একটা রিলেশন বের করলাম, 1 2, এটা হচ্ছে 3 নাম্বার রিলেশন। 4 বি ফাদার স্কোয়ার সমান বি সান স্কোয়ার, এখান থেকে বের করলাম। তো আমাকে কি বের করতে বলেছে? বেগ বের করতে বলেছে, উভয়ের ভেলোসিটি বের করতে বলেছে। ওকে, উভয়ের ভেলোসিটি বের করতে বলেছে। আচ্ছা, এবার আসো ভাইয়া, এরপর আবার আমাকে কি বলেছে? যদি পিতা 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে দৌড়ায়, বাপে যদি 1 মিটার বেশি বেগে দৌড়ায়, তাহলে পুত্রের সমান হয়। তাহলে আবার শর্ত মতে আমরা কি লিখতে পারি? আবার শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, তাহলে পিতা যদি 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে দৌড়ায়, তার মানে বি ফাদার যেটা ছিল বি ফাদার প্লাস 1 স্কোয়ার, যদি বি ফাদার 1 মিটার বেশি বেগে দৌড়ায়, তাহলে উভয়ের গতিশক্তি সমান হয়। 1 মিটার বেশি বেগে দৌড়ালে পুত্রের সমান হয়। কি পুত্রের সমান হয়? ওই আগে যেটার কথা বলছে, আগে কিসের কথা বলছে? গতিশক্তির কথা বলা হয়েছে। সো গতিশক্তি পুত্রের সমান হবে। পুত্রের সমান হবে কখন? যদি বি ফাদার 1 বেশি বেগে দৌড়ায়, বি ফাদার প্লাস 1 হয়, বি ফাদার প্লাস 1 হয়। এই যে বলছে 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে দৌড়ালে বি ফাদার প্লাস 1 হোল স্কোয়ার, আর সামনে কি? হাফ এম ফাদার। কার সমান হবে? সানের সমান হবে। সানের কি? সানের গতিশক্তির সমান হবে। তাহলে হাফ এম সান বি সান স্কোয়ার, সানের গতিশক্তির সমান হবে ফাদারের গতিশক্তি। যদি ফাদারের ভেলোসিটি যেটা ছিল বি ফাদার, সেটা 1 বেশি হয়, 1 বেড়ে যায়, তাহলে এটা সমান হবে। এই যে বলছে পিতা 1 মিটার পার সেকেন্ড বেশি বেগে দৌড়ালে পুত্রের সমান হয়। ক্লিয়ার? ওকে, সো এখান থেকে কি লিখতে পারি? সো দেখা যাচ্ছে নিশ্চয়ই, নিচে আর দেখা যাচ্ছে না, আমরা আর একটু নিচে নামাবো। সো এখান থেকে কি লিখতে পারি? হাফ এবং হাফ চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি এম ফাদারের জায়গায় কি লিখতে পারি? এম ফাদারের জায়গায় আমরা লিখতে পারি 2 এম সান, এই যে 2 এম সান লিখলাম যাতে এম সানও চলে যায়, বি ফাদার প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি এখানে? হাফ চলে গেল, এম সান বি সান স্কোয়ার। ঠিক আছে? ওকে, তাহলে এম সান চলে যাবে, এরপরে হাফ চলে যাবে, তাহলে আগেই হাফ চলে গেছে, এর পরবর্তীতে এম সান চলে যাবে এখন। তাহলে এম সান চলে গেলে 2 বি ফাদার প্লাস 1 হোল স্কোয়ার সমান বি সান স্কোয়ার, 2 বি ফাদার প্লাস 1 হোল স্কোয়ার সমান বি সান স্কোয়ার সমান 4 বি ফাদার স্কোয়ার। কোথায় 4 বি ফাদার স্কোয়ার লিখেছি? এই যে 2 নাম্বার রিলেশন থেকে লিখেছি, বি সান স্কোয়ার সমান 4 বি ফাদার স্কোয়ার, 4 বি ফাদার স্কোয়ার। তাহলে আমরা 2 নাম্বার রিলেশন থেকে 3 নাম্বার রিলেশন থেকে এটা লিখেছি, লিখে দেব 3 হতে। তাহলে 3 হতে আমরা কি লিখেছি? বি সান স্কোয়ার সমান 4 বি ফাদার স্কোয়ার। ফাইনালি কি পেয়েছি? ফাইনালি আমরা পেয়েছি 2 বি ফাদার প্লাস 1 হোল স্কোয়ার সমান 4 বি ফাদার স্কোয়ার। এখান থেকে সলভ করলে বি ফাদার আসবে 2.42, এখান থেকে যদি সলভ করি বি ফাদার আসবে 2.41 মিটার পার সেকেন্ড, এবং বি সান আসবে সলভ করলে 4.82 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে সলভ করবে, এখান থেকে সলভ করলে এই জিনিসটা চলে আসবে। এই দেখো, বুঝছো কিনা সবাই? দেখো ভালো করে,
বুঝতে পেরেছো কিনা? ওকে ব্রো, কি খবর তোমাদের? কি খবর তোমাদের? কেমন আছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে পিতা পুত্রের খেলা শেষ, পিতা পুত্রের খেলা শেষ। তাহলে দেখো তো পিতা পুত্রের খেলা শেষ করলাম, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা? পিতা পুত্রের খেলা শেষ করেছি, বুঝতে পেরেছো কিনা? আমাইনো বলে না, বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? ওকে, সো এরপরের অঙ্ক, এরপরের অঙ্ক, ঠিক আছে, এরপরের অঙ্ক, এরপরের অঙ্ক। ও মনু আসো না, এরপরের অঙ্ক, আসো না, আসো না, আসতেছো না কেন? আসো, কাছে আসো। আরও কাছে, ঠিক আছে। ওকে ভাইয়া, পরে আসো। সো তোমরা তুলে নাও দ্রুত, আমি মুছিয়া দিচ্ছি, বুঝিয়া ফেলছি। এরপরের অঙ্কে যাব, এরপরের অঙ্কে যাব, এরপরের অঙ্কে। স্ক্রিনশট হলো নিয়ে রাখো, স্ক্রিনশট হলো নিয়ে রাখো। এরপরের অঙ্কে, এরপরের অঙ্কটা করো তো দেখি সবাই, এরপরের অঙ্কটা করো তো দেখি সবাই, এরপরের অঙ্কটা দেখি করো তো সবাই। কি বলছে এরপরের অঙ্কে? এরপরের অঙ্কে বলা হচ্ছে খুবই চমৎকার একটা অঙ্ক। এরপরের অঙ্কে বলা হচ্ছে ম্যাথ 3, ম্যাথ 3। ওকে, ম্যাথ 3তে বলা হচ্ছে 3 কেজি ভরের বস্তুর অবস্থান সমীকরণ, 3 কেজি ভরের বস্তুর অবস্থান সমীকরণ x is equal to বলা হচ্ছে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস t কিউব হলে 0 থেকে 4 সেকেন্ড ধরে কি বের করতে বলেছে? 0 থেকে 4 সেকেন্ড ধরে 0 থেকে 4 সেকেন্ড ধরে কৃত কাজ বের করতে বলেছে। কৃত কাজ কত, কাজ কত সেটা বের করতে বলেছে। সো ভাইয়া ভর দেওয়া আছে, 3 কেজি ভরের বস্তুর অবস্থান সমীকরণ দেওয়া আছে, অবস্থান সমীকরণ দেওয়া আছে। 0 থেকে 4 সেকেন্ড সময় দেওয়া আছে, কাজ বের করতে হবে। তাহলে এটা কি বোঝায়? এটা বোঝায় 3 কেজি ভরের বস্তু টাইমের উপর নির্ভরশীল। টাইমের এক একটা মান বসালে বস্তু এক একটা অবস্থানে থাকে। মনে করো ভাইয়া, ও ভাইয়া, টাইমের মনে করো মান বসালাম 1, বস্তু মনে করো এখানে আছে। টাইমের মান বসালাম মনে করো 3, বস্তু তখন এইখানে আছে। টাইমের মান বসালাম মনে করো 5, বস্তু তখন এইখানে আছে। টাইমের মান বসালাম মনে করো 9, বস্তু তখন এইখানে আছে। টাইমের মান মনে করো বসালাম 20, বস্তু তখন এইখানে। তাহলে টাইমের এক একটা মানের জন্য বস্তুর অবস্থান এক এক রকম হচ্ছে। টাইমের এক একটা মানের জন্য বস্তুর অবস্থান এক এক রকম হচ্ছে। এই যে টাইমের ফাংশন এক্স হচ্ছে টাইমের ফাংশন, টাইমের উপর ভিত্তি করে এক্সের মানটা চেঞ্জ হচ্ছে। তো এই যে এক্সের মানটা চেঞ্জ হচ্ছে মানে ডেফিনেটলি সে সরে যাচ্ছে, এখান থেকে সেখানে, এখান থেকে এখানে সরে যাচ্ছে। তো সে যে সরে যাচ্ছে এতে করে একটা ধাক্কা দিতে হচ্ছে না? একটা ধাক্কা না দিলে সে সরবে? একটা বল দিতে হচ্ছে বা একটা শক্তি দিতে হচ্ছে, একটা কাজ করতে হচ্ছে। সেই যে একটা কাজ করতে হচ্ছে, এই কাজটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে বলেছে 3 কেজি ভরের একটা বস্তুর অবস্থান সমীকরণ এটা, সময়ের সাথে তার অবস্থান এটা, অবস্থান চেঞ্জ হয়। 0 থেকে 4 সেকেন্ড ধরে কতটুকু কাজ সে করেছে, 0 থেকে 4 সেকেন্ড ধরে কতটুকু কাজ সে করেছে সেটা বের করতে বলেছে। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমিও দেখে ফেলছি, কমেন্ট ডিলিট করে লাভ নাই। ঠিক আছে, এরপর আসা, এরপরে এবার তাহলে আমরা কিভাবে করব? দান্না মরিচ জাল বেশি, ছোট মরিচ জাল বেশি, অঙ্ক ছোট ঝাল একটু বেশি, একটু দেখো। বাট সাইম বাই থাকলে আবার কিসের জ্বালা? আরে কোনো একদম সহজ করে তোমাদেরকে করে দিব এই অঙ্কটা। প্রথমে ভাইয়া এই অঙ্কটা করার উপায়টা কি? একটা উপায় হচ্ছে এই অঙ্কটা করার একটা সহজ উপায়, দেখো ডাব্লিউ বের করতে হবে। আর ডাব্লিউ সমান আমরা জানি এফ এস, ডাব্লিউ সমান আমরা জানি এফ এস। এখন ভাইয়া এফ পাবো কই? এফ পাবো কই জানি না, এফ কই পাবো জানি না। তাহলে কি করা যায়? এস তো পেলাম, এফ কিন্তু নাই না। তাহলে কি নাই? এফ নাই।
তাহলে বিকল্প কোনো রাস্তা আছে কি না? বিকল্প রাস্তা আছে। ডাব্লিউ সমান, মনে রাখবা সবসময়, কৃত কাজ সমান ব্যয়িত গতিশক্তি। বিকল্প রাস্তা কি? বিকল্প রাস্তা হচ্ছে যদি এফ না থাকে, যদি এফ না থাকে তাহলে কৃত কাজ সমান ব্যয়িত শক্তি, ব্যয়িত গতিশক্তি। বিশেষ করে গতিশক্তিটা আমরা কাউন্ট করি, কৃত কাজ সমান ব্যয়িত গতিশক্তি, এবং এটাকে একটা উপপাদ্য বলা হয়, কাজ শক্তি উপপাদ্য বলা হয়। সো কৃত কাজ সমান ব্যয়িত গতিশক্তি দিয়েও তুমি চাইলে করতে পারো। তাহলে কাজ ডাব্লিউ আর গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এটা হচ্ছে কি কাজ। এটা দিয়ে তুমি করতে পারো। আচ্ছা, এটা দিয়ে যদি করি, এম আছে না? হ্যাঁ, ভি আছে না? ও নো, ভি কই? ভি আচ্ছা আচ্ছা, এক্স আছে, টাইম আছে, তাহলে তো হয়ে গেল। এক্স আছে, টাইম আছে, বি হয়ে গেল। এক্স আছে, টাইম আছে, বি হয়ে গেল না? দেখো তো, এই যে ভি সমান ডিএক্স ডিটি, সময়ের সাথে সনের পরিবর্তন। যারা এইভাবে দেখে ভয় পাচ্ছ, এটা আসলে এইভাবেই, ডেল এক্স ডেল টি। এই ডেলকে ডি লেখা হয়, ডেলকে ডি লেখা হয়, ডেলকে ডি লেখা হয়, ডেলকে ডি লেখা হয়, ডিঙ্গাচিকা ডিঙ্গাচিকা ডিং ডিং ডিং। তাহলে ডেলকে ডি লেখা হয়, ডিঙ্গাচিকা ডিঙ্গাচিকা ডিং ডিং ডিং। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিব। এই যে ডিফারেন্সিয়েশন, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিব। সরণটাকে ডিফারেন্সিয়েট করে দিলে আমরা বেগ পাবো। তারপর ওই বেগের মধ্যে আমরা কি করব? টাইমের মান বসাবো, একবার 0 একবার 4। তাহলে আমরা দুইটা বেগ পাবো, একটা শেষ বেগ, একটা আদি বেগ। তারপর এখানে বসিয়ে দিব। তাহলে চলো অঙ্কটা করি। ওকে, তাহলে অঙ্কটা করি। তাহলে ভি সমান ডিডিটি এক্স সমান ডিডিটি, সমীকরণটা বসাও, 3t 4t স্কোয়ার টি কিউব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে, আমরা যারা ডিফারেন্সিয়েশন পারি তারা ডিফারেন্সিয়েশন বুঝে বুঝে করো, আর যারা ডিফারেন্সিয়েশন এখনও পারো না, ইন্টারে আমার ব্যাচে আসো, ভেক্টরে ভর্তি হও, ভেক্টরে ডিফারেন্সিয়েশন পড়াইছি, আপাতত লিখে রাখো ডাইরেক্ট। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে 3 পাবো, ডিফারেন্সিয়েশন করলে 8, ডিফারেন্সিয়েশন করলে 3t স্কোয়ার পাবো। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার পর এটা পাবো বেগের মান। সো ভাইয়া, এই সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে বেগের মান বের করলাম। এবার টাইম বসাবো, একবার 0, তাহলে আমরা বি0 মানে আদি বেগ, ইউ পাবো। আরেকবার টাইমের মান বসাবো বি4 মানে শেষ বেগ। তাহলে আমরা যদি 0 বসাই, বি0 বসালে আদি বেগ পাবো, বি4 বসালে শেষ বেগ পাবো। বি0 বসালে আদি বেগ পাবো, বি4 বসালে শেষ বেগ পাবো। তাহলে টাইমের মান 0 বসাও, তো টাইমের মান 0 বসাও, অথবা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, ও মনু মনু মনু, এভাবেও লিখতে পারো। তুমি কীভাবে লিখতে পারি? লিখতে পারো তুমি ভি টাইম ইজ ইকুয়াল টু 0, বি টাইম ইজ ইকুয়াল টু 4, এবং টাইম 0 হলে সেটাকে আদি বেগ বলে, টাইম 4 মানে শেষ বেগ। তাহলে কত পাই দেখো, যদি আমরা টাইমের মান 0 বসাই তাহলে টাইমের মান 0, টাইমের মান 0, তাহলে 3 পাচ্ছি। যদি আমরা টাইমের মান 4 বসাই তাহলে 19 পাচ্ছি, 19। তাহলে এখন মানটা বসাই দাও, হাফ ইন্টু এম এর মান 3, ভি এর মান 19 স্কোয়ার, ইউ এর মান 3, তারপরে খেলে চলে আসো। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি করেছি এই অঙ্কে? কি করেছি? সরণ দেওয়া আছে, সেটাকে বেগ বের করেছি। সরণ থেকে বেগ বের করে 0, এই যে আমাকে বলেছে 0 থেকে 4 সেকেন্ড ধরে কৃত কাজ, 0 এর জন্য একবার বসাইছি, 4 এর জন্য একবার বেগ বের করছি। 0 সময়ে বেগকে আদি বেগ বলা হয়, 4 সেকেন্ডের বেগকে শেষ বেগ বলা হবে। তো আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এফ এস। যদি এফ না থাকে তখন আমরা এটা দিয়ে আর করবো না। ডাব্লিউ সমান এফ এস, এফ না থাকলে আর করবো না, তখন আমরা এটা দিয়ে করবো। ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মানে সি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে সি স্কোয়ার। এখানে ভি হবে আমার 4 সেকেন্ডের বেগ, ইউ হবে 0 সেকেন্ডের বেগ। বেগ বের করে খেলো, তুমি খেলো, আমি কিছু বলবো না, তুমি খেলো। বেগ বের করে তুমি খেলো, সমস্যা নাই, খেলতে পারো। এই ইশরাক, তুমি সবসময় ওকে মেনশন দাও কেন? ও তোমাকে সবসময় মেনশন দেয় কেন? এগুলা কেন এগুলা করবে না। তারপরে তোমরা তোমাদের আরও অনেক ফ্রেন্ড আছে, তাদেরকে মেনশন দিতে থাকো। শাকিক নাজিয়াত বুঝে নাই, উনি বুঝছে, ওকে করো। আয়েশা নাইস, সুমিয়া হাসান 528 জুল, থ্যাংক ইউ। সুমিয়া হাসান, যদিও ওর নাম সুমিয়া হাসান না, কিন্তু আমি ওকে আজীবন সুমিয়া হাসানই ডাকবো। ওর নাম সুমাইয়া হাসান, আমি ওকে সুমিয়া হাসানই ডাকবো। ওর নামটা এভাবে লিখে কেন? ঠিক আছে। ফাতেমা নূর মেহজাবিন বলে লাভ নাই, ঘুম আসতেছে ওর। ওকে, ডিস্টার্ব করবে না কাউকে কেউ। রাইসুল অ্যান্সার দিয়েছে, রাইসুল তোমাকেও ধন্যবাদ। আমরা এখন পরের একটা চমৎকার ম্যাথে যাব। এই ম্যাথটা শেষ এখানেই, পরের ম্যাথ আসো। তাহলে কি করেছে ভাইয়া? যখনই দেখবে এফ নাই,
এফ না থাকলে কি করতে হবে? কিছু করার নাই, এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করে বেগ বের করে করতে হবে, উপায় নাই। তাহলে এফ না থাকলে এক্সকে ডিফারেন্সিয়েট করে এভাবে করব। এই অঙ্কটা কোথায় এসেছে জানো? বুয়েটে এসেছে। এই অঙ্কটা বুয়েটের একটা ম্যাথ। তার মানে তুমি এই অঙ্ক পারলে বুয়েটের চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। পরের অঙ্কে আসো, আরেকটা চমৎকার ম্যাথ দেখাবো পরের অঙ্কে গিয়ে, দেখি তোমরা একটু পারো কিনা। বলা হচ্ছে কি জানো? বলা হচ্ছে দেখি তো কি বলা হচ্ছে শিটের মধ্যে বলা হচ্ছে 0 থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত করতে হবে 134 হর্স পাওয়ার ক্ষমতা, 90 কর্মদক্ষতা। বাহ, তাহলে তো ঝামেলা আছে প্রশ্নে। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে গাড়ির ইঞ্জিনে লেখা 134 হর্স পাওয়ার এবং ইফিসিয়েন্সি লেখা 90%। ওকে, এটা লেখা আছে গাড়ির ইঞ্জিনে লেখা 134 হর্স পাওয়ার ক্ষমতা এবং ইফিসিয়েন্সি 90%। গাড়ি, আমাকে একটা গাড়ি কিনে দাও না ভাই, একটা গাড়ি কিনে দাও আমাকে, তোমরা সবাই মিলে টাকা দিয়ে আমাকে একটা গাড়ি কিনে দাও, একটা দুইটা কিনে দাও, একটা তোমরা ছেলের একটা কিনে দিবে, মেয়ের একটা কিনে দিবে। এই যে সামনে আমার দ্বিতীয় বিয়েতে তোমাদেরকে দাওয়াত দিব, যারা গাড়ি গিফট করতে পারবে। হ্যাঁ, বিয়েতে তো গিফট টিপ দেয়, যদিও বলা থাকে নিচে সুন্দর করে উপহার নয় দোয়াই কাম্য, কিন্তু ঠিকই আসলে উপহার চলে আসে, লেখা থাকে না উপহার নয় দোয়াই কাম্য, ওই যে বিয়ের চিঠিতে লিখে থাকে উপহার নয় দোয়াই কাম্য। যাই হোক, উপহার নয় দোয়াই কাম্য, এখন আমি বলবো উপহার নয় গাড়ি কাম্য। ছেলে পক্ষ থেকে একটা গাড়ি দেবে, মেয়ের একটা গাড়ি দেবে, কি বলো? দুজনে দুইটা দিলেই হচ্ছে না? হ্যাঁ, এই কম দামি দিলে হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, দুইটা গাড়ি কিনে দিবে আমাকে। তাহলে দেখো, গাড়ির ইঞ্জিনে লেখা 134 হর্স পাওয়ার ক্ষমতা এবং এফিসিয়েন্সি 90%। এখন আমাকে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে দেখো, গাড়িটি 0 থেকে 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে স্পিডে উন্নীত করতে কত সময় লাগবে? তার মানে একটা গাড়ি আমি 0 থেকে, মানে স্থির অবস্থা থেকে 30 মিটার পার সেকেন্ড দ্রুতি, তার মানে গাড়ির বেগ 0 থেকে 30 করব, কোন একটা গাড়ির বেগ 0 থেকে 30 করব, এতে কত সময় লাগবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। সো খুবই ফেমাস একটা অঙ্ক এটাও বুয়েটের অঙ্ক ছিল, খুবই ফেমাস একটা অঙ্ক। গাড়ির ইঞ্জিনে লেখা 134 হর্স পাওয়ার, ইফিসিয়েন্সি 90%, গাড়িটি 0 থেকে 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে উন্নীত করতে কত সময় লাগবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বুঝে না কিভাবে করব। সো দেখো, উই নো ক্ষমতা, আমরা সলিউশনটা দেখো কিভাবে করছি। সলিউশনটা, ক্ষমতা P সমান W/T, আর W সমান আমরা এখানে বসাবো হাফ mv², কারণ যাহাই শক্তি তাহাই কাজ। সেখানে W সমান কি বসাচ্ছি? হাফ mv² বসাচ্ছি, W সমান, আর নিচে T থাকবে। এখন বাবা ভালো করে খেয়াল করো, গাড়ির হর্স পাওয়ার হচ্ছে 134 হর্স পাওয়ার, বা ক্ষমতা হচ্ছে 134, বাট ইফিসিয়েন্সি 90%। তার মানে 134 সে গাড়িকে দিতে পারে না, সে গাড়ির ইঞ্জিন 134 দিতে পারে না। এখানে ইফিসিয়েন্সি 90 মানে লস হয় কত? 10% লস হয়। ওই 10% আমার কোনো কাজ করে না, 10% আমার কোনো কাজ করে না, আমার এটা লস হয়ে যায়, এটা আমার কোনো কাজই করে না, এটা ফুল লস 10%। আমি আসলে যেটা আমার ক্ষমতা সেটা 90% পাই, 134 আমি কখনো পাই না, আমি 134 পাই না, আমি কত পাই? আমি 90% পাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি কেয়ারফুল থাকতে হবে। ক্ষমতা বসানোর ক্ষেত্রে, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ক্ষমতায় 134 বসাতে পারবো না। এই অঙ্কটা করার ক্ষেত্রে ক্ষমতা 134 বসানো যাবে না, আমরা 134-এ 90% বসাবো। তার মানে আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে 134 ইন্টু 90%, এটা বসাইতে হবে। কারণ কি? কারণ আমার 134 পুরোটা গাড়িকে দিতে পারে নাই, তার 90% দিয়েছে। ইফিসিয়েন্সি মানে 90% দেওয়া, 10% লস হয়েছে, তাই 134 ইন্টু 90% বসাতে হবে। আর এখানে হাফ mv²/t আছে, এই টি আমাকে বের করতে বলেছে। সো এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু, গাড়ির ভর দেওয়া নাই না, গাড়ির ভর দেওয়া না থাকলে তো হবে না অঙ্কটা, গাড়ির ভর দেওয়া নাই না, প্রশ্নে কি গাড়ির ভর দেওয়া ছিল? গাড়ির ভর তো আমার মনে নাই, বুঝছো? গাড়ির ভর দেওয়া না থাকলে তো অঙ্কটা হবে না। আচ্ছা, আপাতত গাড়ির ভর ধরে নাও 500 কেজি, আমার কাছে মনে নাই গাড়ির ভর দেওয়া ছিল কিনা। গাড়ির ভর 500 কেজি ধরো,
তারপরে বেগ ধরো কত 0 থেকে 30, তার মানে 30 স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার বাই টি। তাহলে এখান থেকে আমরা টি বের করব। তাহলে এখান থেকে টি কত আসে, টিটাকে এ পাশে নিয়ে এটাকে এ পাশে নিয়ে আসো, টি পেয়ে যাবে, টি যেটা আসে ওইটাই অ্যান্সার। সো এই ধরনের অঙ্কগুলোতে মাথায় আসে না হাফ এম ভি স্কোয়ার দিয়ে যে করতে হবে, সেটা ক্ষমতার সাথে হাফ এম ভি স্কোয়ার দিয়ে যে করতে হবে সেটা মাথায় আসে না। সো মাথায় রাখতে হবে, যদি তোমাকে ভ্যালোসিটি থাকে, ক্ষমতা থাকে, হাফ এম ভি স্কোয়ার দিয়ে করবো আমরা, তাহলে হাফ এম ভি স্কোয়ার দিয়ে করব। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও আমাদের ক্লাসগুলোর কথা, খুবই চমৎকার চমৎকার ক্লাস। সো দেখো আরেকবার রিপিট করি, গাড়ির ইঞ্জিনে লেখা 134 হর্স পাওয়ার, এফিসিয়েন্সি 90%, 0 থেকে 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে উন্নীত করতে কত সময় লাগবে, এই ঠিক আছে। এগুলো সব বুয়েটের কোয়েশ্চেন, এডমিশনের কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভাইয়া নেক্সট অঙ্কে আসো, পরের অঙ্ক। সবাই তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরের অঙ্ক আরও চমৎকার, পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখো, খুবই চমৎকার একটা অঙ্ক। পরের অঙ্ক বলা হচ্ছে একটা বান্দর, কি ধর বান্দর, তোমরা আর কি, তাহলে একটা বানর নারকেল গাছ থেকে সেকেন্ডে 2টি নারকেল নিচে ফেলে, নারকেল গাছ থেকে 2টা নারকেল নিচে ফেলে। এখন সমস্ত নারকেলের বিভব শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলে 60 ওয়াটের কতটি বাতি জ্বালানো যাবে। দেওয়া আছে ভূমি হতে নারকেল গাছ 10 মিটার উঁচুতে আছে। বান্দরের আর খাইদায় কাজ নাই, বান্দর আমি করে, খাইদায় কাজ নেই বান্দরের, বান্দর আমি করে। বান্দরে কে কইছে নারকেল গাছ থেকে নারকেল পাড়ার জন্য, আর আমার অঙ্ক করতে হয়? বান্দর তোরে ভাই, তুই গাছে উঠছস ভালো কথা, তুই গাছে উঠছিস, এটা তোর মৌলিক অধিকার, এটা তোর মানবিক অধিকার। 5টা মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে বাসস্থান, যা তোরে আমি বাসস্থান দিলাম, এটা তোর মৌলিক অধিকার ভাই বান্দর। তা আমরা মানুষজন ভালো, আমরা তোদের বান্দরের সাথে কিছু করি না, ঠিক আছে ভাই, তুই গাছে থাক। তোর যদি খিদা লাগে, পানির তৃষ্ণা লাগে, তোর বউয়ের যদি মাথা ঘুরায়, বমি ভাব হয়, হইতে পারে তোর বউয়ের, তো হইতে পারে এগুলা, বমি ভাব হয়, মাথা ঘুরাই, তুই ওরে ডাব খাওয়াইস, নারকেল খাওয়াইস, তুই গাছে থাক। তোরে গাছ ওইটাকে আবার নারকেল নিচে ফেলতে বলছে, বলতো আমারে। এখন যদি গাছের নিচে দিয়ে কোন একটা স্টেডিয়াম যাইতো, গাছের নিচে দিয়ে স্টেডিয়াম কতগুলো আছে না, তোমাদের কত পছন্দের ভাই আছে স্টেডিয়াম, কত ভাই যেত, তাহলে কি হইতো? কোনো দরকার আছে? তোরে ভাই গাছে থাকতে দিছি, এটা তোর মৌলিক অধিকার, বাসস্থান, তুই থাক। তোর বউয়ের সমস্যা হইলে তুই খাওয়াইস, ডাব খাওয়াইস, যা মানা করলাম। তুই নিচে ফেললে তো সমস্যাটা করলি, তুই নিচে ফেললি, তারপরে আবার আরেক হারামি কতগুলো আছে, মানুষ হারামি, এগুলার আবার নারকেল নিচে ফেলছে, ঠিক আছে ভাই, দোকানে নিয়ে বেচা দে। এ ভাই, দোকানে নিয়ে বেচা দিলে হয় না? নিচে ফেলছে, দোকানে নিয়ে তুই নারকেলগুলো বিক্রি কর, নারকেলের অনেক দাম, 100 টাকা 200 টাকা নারকেল। না, নারকেল নিচে ফেলছে, ওইটার আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে হবে, তারপর আবার বাতি জ্বালাইতে হবে। বাতি জ্বালাই কী করবে? আবার রাতে বাতি জ্বালাইতে হবে। কোনো অঙ্ক হইলো এগুলা? হুদাই নারকেল এক বান্দর যা আর এক হচ্ছে, কোনো দরকার আছে ভাই? এগুলো কোনো দরকার আছে? হুদাই। এই কারণে তো আমি বলি যে ফিজিক্স মানে হুদাই মাতাল, পুরাই মাতাল। মাতাল না, পুরা মাতাল না ভাই। দেখো এগুলা, এই যে ফিজিক্স যারা পড়ে এইগুলা থাকে, মানে এগুলা আর কিছু না, বুঝতে পারছো? এটা দিয়ে মাতাল পুরাই। এখানে উপরে লেখা আছে, কি লেখা আছে দেখো তো, মাতাল আমি ফিজিক্সের প্রেমলীলাই। পাগল না, পুরা মাতাল না, পুরাই মাতাল। এ কারণেই তো আমি বুঝি না, এই পাপনাও পি দিয়ে শুরু, ফিজিক্সও পি দিয়ে শুরু, পাগলও পি দিয়ে শুরু। তুমি দেখো, পাপনা সেটাও পি, ফিজিক্স সেটাও পি, পাগল সেটাও পি।
প্রেম সেটাও পি। অতএব ফিজিক্সকে ভালোবাসুন, ফিজিক্সের প্রেমে পাগল হয়ে যান। ঠিক আছে, ওকে। তাহলে আসো, তাহলে এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা এই ম্যাথটা করব। বাঁদরের খাইদায় কাজ নাই, বাঁদর নারকেল গাছ থেকে সেকেন্ডে 2টি করে নারকেল নিচে ফেলে, 1 সেকেন্ডে 2টা করে নারকেল নিচে ফেলে। এখন সমস্ত নারকেলের বিভব শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলে 60 ওয়াটের কতটি বাতি জ্বালানো যাবে? ভূমি থেকে নারকেল গাছ 10 মিটার উঁচু। সো আমরা একটু অঙ্কটা করবো, দেখি তোমরা একটু ট্রাই করো তো অঙ্কটা কীভাবে করতে পারো, একটু অঙ্কটা ট্রাই করো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, হাসতেছেন কেন ভাই আপনি? আপনি এভাবে হাসতেছেন কেন? হাসতেছেন কেন ভাই? পাগল হয়ে গেছেন নাকি? এই যে ফিজিক্স বললে তো ভাই পাগল হয়ে যাব। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো যেটা বললাম, বানর নারকেল গাছ থেকে সেকেন্ডে 2টি নারকেল নিচে ফেললো, সমস্ত নারকেলের বিভব শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলে 60 ওয়াটের কতটি বাতি জ্বালানো যাবে? আচ্ছা, সো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল নারকেল গাছ থেকে সেকেন্ডে 2টি নারকেল নিচে ফেললো। আচ্ছা, সো আমরা একটু অঙ্কটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে বলেছে, 60 ওয়াটের কতটা বাতি জ্বালানো যাবে। আচ্ছা, তাহলে পি বিদ্যুতের ক্ষমতা সমান হচ্ছে পি নারকেল ফেলার ক্ষমতা। আচ্ছা, নারকেল ফেলার ক্ষমতা, নারকেলের ক্ষমতা না, আবার নারকেল ফেলার ক্ষমতা। তাই যদি হয় বিদ্যুতের ক্ষমতা কীভাবে বের করবো? দেওয়া আছে 60। তো আমরা তো একটা বিদ্যুৎ, আমাকে বলেছে কতটি বাতি জ্বালাতে হবে, কতটি বাতি জ্বালানো যাবে। 60 ওয়াটের কতটি বাতি জ্বালানো যাবে, 60 ওয়াটের কতটা বাতি জ্বালানো যাবে? তাহলে এন ইন্টু বি বিদ্যুৎ না বলে আমরা ওই ভাল্ব বলবো, বি ভাল্ব লিখো, আমি দুঃখিত, ভাল্ব লিখো। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে বাতি বা বাতি, ভাল্ব অথবা বাতি, বাল্ব লিখো অথবা বাতি লিখো। তাহলে এটা কার ক্ষমতা? বাতির ক্ষমতা। তাহলে এন ইন্টু পি বাতির ক্ষমতা, এন সংখ্যক বাতির ক্ষমতা সমান পি নারকেল ফেলার ক্ষমতা। তো আমরা এন এর মান তো জানি না, এন এর মান বের করব। আর বাতি হচ্ছে 60 ওয়াট। আর নারকেল ফেলার ক্ষমতা কি হবে? নারকেল ফেলার ক্ষমতা হবে, নারকেলের ভর দেওয়া নাই না, নারকেল ফেলার ক্ষমতা হবে mgh/t। ঠিক আছে, mgh/t। এখন নারকেলের ভর তো দেওয়া থাকতে হবে, নারকেলের ভর তাহলে দেওয়া ছিল প্রশ্নে, হয়তো আমার মনে নাই। সো লিখে রাখো, নারকেলের ভর পাশে ছোটো করে লিখে রাখো, এম নারকেলের ভর হচ্ছে কত হবে? একটা নারকেল কয় কেজি হবে? 5 কেজি। অনেক বেশি হয়ে যায় না? আচ্ছা, তাও লিখো 5 কেজি। সো নারকেলের ভর কত? 5 কেজি। একটি নারকেলের ভর যদি 5 কেজি হয়, সে সেকেন্ডে কয়টা নারকেল ফেলে? সেকেন্ডে 2টা নারকেল ফেলে, 2টা নারকেল সেকেন্ডে ফেলে। তাহলে 2 × 5, সেকেন্ডে 2টা নারকেল ফেলে সে, 2 × 5 ইন্টু 9.8 ইন্টু কত উঁচু? 10 মিটার উঁচু, ডিভাইডেড বাই টাইম কত? 1 সেকেন্ড। টাইম কত লিখাই আছে? 1 সেকেন্ড, সেকেন্ডে 1 সেকেন্ড। টাইমের মান 1 সেকেন্ড, এম এর মান 2 × 5, 9.8 জি, যেটা আসে। এরপর সবই তো পেলাম, এখান থেকে এন বের করব। সো এন হবে অ্যান্সার, এন হবে কতটি বাতি জ্বালানো যাবে। সিম্পল অঙ্ক, তোমাকে একটু জাস্ট কেয়ারফুল থাকতে হবে। সহজ অঙ্ক, একদম সিম্পল অঙ্ক এটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি অনেকক্ষণ পড়ায় ফেললাম, আজকে অনেকগুলো অঙ্ক করিয়েছি। আমরা না যাই, অনেকগুলো ম্যাথ করিয়েছি, চমৎকার ম্যাথ, এবং মজাও হয়েছে আজকের ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর তোমরা যদি কেউ আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, আইসিটি কোর্সে পড়তে চাও, আমি সায়েম রহমান ভাইয়া তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, আইসিটি কোর্স নিচ্ছি। আইসিটিতে সি প্রোগ্রামিং পড়াচ্ছি, আইসিটিতে সি প্রোগ্রামিং শুরু করেছি। ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রিতে ভর্তি হলে আগের সবগুলো ক্লাস তুমি পাবে, এবং আমার কাছে যদি তুমি ভর্তি হও ইনশাল্লাহ ভালো করবে। এছাড়াও আমাদের ফিল্ড সায়েন্সে ম্যাথের জন্য মেহেদি ভাইয়া আছে, মেহেদি ভাইয়া খুবই বস পড়ায়। আর সুহেল স্যার তো বলতেই হবে না, সুহেল স্যারের অফলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে। বায়োলজির জন্য সুহেল স্যার, ম্যাথের জন্য মেহেদি ভাইয়া, ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির জন্য আমি আছি আমাদের ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে। তোমরা চাইলে আমাদের কাছে ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।